জেনেভায় কূটনৈতিক আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে ইরান ও রাশিয়া। আলোচনা শেষে খুব দ্রুতই দুই দেশ যৌথভাবে বড় পরিসরে নৌমহড়ার ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধুই একটি সামরিক প্রশিক্ষণ কার্যক্রম নয়, বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর উদ্দেশ্যে কৌশলগত শক্তি প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা। সাম্প্রতিক সময়ে জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। এই আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করে ওমান। বৈঠক শেষে ইরান তুলনামূলকভাবে ইতিবাচক সুরে কথা বললেও আলোচনার পরপরই সমুদ্র মহড়ার ঘোষণা অনেকের চোখে সন্দেহজনক এবং গভীরভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে। কারণ সাধারণত কূটনৈতিক আলোচনা যখন শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোয়, তখন সামরিক মহড়া নতুন করে উত্তেজনা তৈরির ইঙ্গিত দেয়। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে ওমান উপসাগর থেকে উত্তর ভারত উপসাগরে বিস্তীর্ণ এলাকায় যৌথ নৌমহড়া পরিচালনা করবে ইরান ও রাশিয়া। এই মহড়ার বিষয়ে ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুদুল জানান, এর মূল লক্ষ্য হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। তবে এই মহড়াটি কতদিন চলবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এই মহড়ার সময় নির্বাচন মোটেও সাধারণ নয়, কারণ বর্তমানে হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস বহনকারী জাহাজ চলাচল করে। মধ্যপ্রাচ্যের তেল নির্ভর বাণিজ্যের বড় অংশই এই প্রণালীর উপর নির্ভরশীল, যার ফলে এই অঞ্চলে সামান্য উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশের এলাকায় পৃথক সামরিক মহড়া শুরু করছে। শুধু তাই নয়, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তেহরান একাধিকবার প্রণালীর একটি অংশ কয়েক ঘন্টার জন্য আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে। যদিও এই ধরনের ঘোষণা অতীতেও এসেছে, তবে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় এমন পদক্ষেপকেও অনেকেই সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি হুমকি স্বরূপ বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ইরান এই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ এবং সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর উপর চাপ তৈরি করতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক উত্তেজনার পর এই অঞ্চলটিতে তাদের নৌবহর আরও জোরদার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে বড় আকারের নৌবহর মোতায়েন করেছেন, যাকে তিনি আর্মাডা হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী নৌ উপস্থিতি ইরানের জন্য সরাসরি চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার ফলে একই সময়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া এবং সমুদ্র মহড়ার মাধ্যমে শক্তি প্রদর্শন করা ইরানের একটি দ্বৈত কৌশল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। অনেক বিশেষজ্ঞদের মতে তেহরান একদিকে আলোচনা টেবিলে বসে দর কষাকষি করছে, অন্যদিকে সামরিক মহড়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন কর্মসূচির পরিচালক সিনা এসদি বলেছেন, আলোচনার সময়ই এই ধরনের সামরিক কার্যক্রম ঘোষণা নিছক কাকতালীয় নয়, বরং এটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে প্রতিপক্ষ বুঝতে পারে ইরান শুধু কূটনৈতিক সীমাবদ্ধতা নয়। ইরান ও রাশিয়ার এই যৌথ মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্য এখনও যুদ্ধের স্মৃতি কাটিয়ে উঠতে পারেনি। গত বছরের জুনে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ শুরু হয়। এই সংঘাত গোটা অঞ্চলকে দীর্ঘ সময় ধরে অস্থির করে রাখে এবং আন্তর্জাতিক বাজারেও তীব্র প্রভাব ফেলে। যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য পরিস্থিতিতে জড়িয়ে পড়ে, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। এই যুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যে স্থায়ী উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি, আঞ্চলিক জোট গঠন এবং একের পর এক কূটনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এমন বাস্তবতায় ইরান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া অঞ্চলটিকে নতুন করে উত্তপ্ত করতে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা। ইরানি কর্মকর্তারা অতীতের বহুবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। যদিও বাস্তবে কখনো পুরোপুরি প্রণালী বন্ধ করা হয়নি, তবে প্রতিবার এই ধরনের হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন করা হয়, যা বন্ধ হয়ে গেলে তেলের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ এবং এশিয়ার অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।
উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত বিশাল রকেট লঞ্চার, একটার পর একটা মোবাইল ট্রাক প্ল্যাটফর্মে বসানো মাল্টিপল রকেট সিস্টেম। ৬০০ মিলিমিটার ক্যালিবারের এই শক্তিশালী রকেট লঞ্চারগুলোর লঞ্চ টিউব তাক করা আকাশের দিকে। পাশে রয়েছে ভারী সামরিক যান, সাজোয়া ইউনিট এবং শৃঙ্খলাবদ্ধ সামরিক বাহিনী। পুরো দৃশ্যটি দেখে মনে হচ্ছে যুদ্ধ যেন এখনই শুরু হয়ে যেতে পারে। উত্তর কোরিয়া যেন বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছে তারা প্রস্তুত, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়। এই শক্তি প্রদর্শনের মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন দেশটির নেতা কিম জং উন, যিনি আন্তর্জাতিক গণমাধ্যমে পরিচিত রকেটম্যান নামেও। সামরিক বিশ্লেষকদের মতে এই কুচকাওয়াজ কেবল প্রদর্শনী নয়, বরং এটি একটি সরাসরি রাজনৈতিক ও সামরিক বার্তা। বিশেষ করে এমন সময়ে এই প্রদর্শন সামনে এসেছে যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা দিন দিন বাড়ছে। প্রশ্ন উঠছে, ইরানের সম্ভাব্য বিপদের সময় উত্তর কোরিয়া কি কৌশলগতভাবে নতুন কোনো ইঙ্গিত দিল? বিশেষজ্ঞদের মতে এই ৬০০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারের নতুন মাত্রা যোগ করেছে। কারণ এটি শুধু বড় ক্যালিবারের রকেট নয়, বরং এমন একটি অস্ত্র যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলেও ধারণা করা হচ্ছে। কিম জং উন নিজেই এটিকে কৌশলগত মিশন সম্পন্ন করার উপযোগী বলে উল্লেখ করেছেন। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে পারমাণবিক সক্ষমতার স্পষ্ট ইঙ্গিত। আন্তর্জাতিক মহলে এটিকে সরাসরি পারমাণবিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই রকেট সিস্টেম স্বল্প থেকে মধ্যম পাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন হওয়ায় এটি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে লঞ্চারগুলোকে খুঁজে বের করা এবং ধ্বংস করা শত্রুপক্ষের জন্য কঠিন হয়ে পড়বে। আরও ভয়াবহ বিষয় হল, একই সঙ্গে একাধিক রকেট নিক্ষেপ করা যায়, ফলে মুহূর্তের মধ্যেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এটি প্রচলিত আর্টিলারি বা সাধারণ রকেট সিস্টেমের চেয়েও অনেক বেশি বিধ্বংসী, কারণ একসঙ্গে অনেক রকেট ছোড়ার মাধ্যমে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যূহকে ধ্বংস করে দেওয়া সম্ভব। যদি এই রকেটগুলোতে উচ্চ বিস্ফোরক বা পারমাণবিক ওয়ারহেড ব্যবহৃত হয়, তাহলে একটি হামলাই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এই কারণেই অনেকে বলছেন উত্তর কোরিয়ার এই নতুন অস্ত্র প্রকৃতপক্ষে আক্রমণাত্মক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি প্রতিরক্ষামূলক অস্ত্র, কিন্তু বাস্তবতা বলছে এই ধরনের অস্ত্র প্রতিরক্ষা নয়, বরং দ্রুত আক্রমণ চালানোর জন্যই বেশি কার্যকর। কারণ মোবাইল লঞ্চারগুলো সীমান্তের কাছাকাছি এনে খুব অল্প সময়ের মধ্যেই বড় ধরনের হামলা চালানো সম্ভব। ফলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এখন আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এই রকেট লঞ্চার উন্মোচনের সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এসেছে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের শুরুতে, অর্থাৎ এই ঘোষণা শুধু সামরিক নয়, রাজনৈতিকও। কিম জং উন তার দলের সামনে এবং দেশের জনগণের সামনে বোঝাতে চেয়েছেন, অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক অবরোধ সত্ত্বেও উত্তর কোরিয়ার সামরিক শক্তি দুর্বল হয়নি, বরং নতুন নতুন অস্ত্রযুক্ত হয়ে দেশটির সামরিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, নতুন ইঞ্জিন প্রযুক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেম নিয়ে তারা নিজেদের সক্ষমতা বাড়িয়েছে। এবার এই ৬০০ মিলিমিটার মাল্টিপল রকেট সিস্টেম যুক্ত হওয়ায় কিম জং উনের হাতে আরও একটি শক্তিশালী বিকল্প চলে এসেছে। বিশেষ করে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অপশন বা কৌশলগত পারমাণবিক হামলার সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই অস্ত্রের মাধ্যমে উত্তর কোরিয়া এমন এক পর্যায়ে পৌঁছাতে চাইছে যেখানে তারা বড় আকারের পারমাণবিক হামলা ছাড়াও ছোট কিন্তু মারাত্মক পারমাণবিক আঘাত হানতে পারবে। এটাই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্রের মূল ধারণা। যুদ্ধক্ষেত্রে সীমিত পরিসরে পারমাণবিক হামলা চালিয়ে শত্রুকে দুর্বল করা অথবা আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করা। এই কৌশল উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। শুধু তাই নয়, শত শত রকেট লঞ্চার একসঙ্গে প্রদর্শনের অর্থ হল উত্তর কোরিয়া তাদের উৎপাদন সক্ষমতাও বাড়িয়েছে। কারণ এমন বিপুল সংখ্যক অস্ত্র প্রদর্শন করা মানে তারা শুধু একটি বা দুটি নয়, বরং বড় আকারে অস্ত্র প্রস্তুত রাখতে সক্ষম। এটি দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সতর্কবার্তা, কারণ যুদ্ধের ক্ষেত্রে সংখ্যার শক্তিও বড় ভূমিকা রাখে। একটি বা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও একসঙ্গে শত শত রকেট নিক্ষেপ হলে প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়বে। এখানেই সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত, তবে একযোগে বিপুল সংখ্যক রকেট আক্রমণ ঠেকানো কঠিন। সামরিক ভাষায় একে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এত বেশি আক্রমণের মুখে পড়বে যে সব লক্ষ্য একসঙ্গে ধ্বংস করা সম্ভব হবে না। ফলে কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত করবেই,
আর যদি সেই আঘাত পারমাণবিক বা উচ্চ বিস্ফোরক হয় তাহলে বিপর্যয় অবশ্যম্ভাবী। এমন পরিস্থিতিতে কোরীয় উপদ্বীপে শান্তির ভারসাম্য আরও নাজুক হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ধুমকি হিসেবে দেখে আসছে, কিন্তু এবার নতুন এই রকেট সিস্টেম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং বড় আকারে হামলা চালানোর সক্ষমতা রাখে। এর ফলে সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলে অনেকেই প্রশ্ন তুলছেন, এই শক্তি প্রদর্শনের পেছনে কি শুধু দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো উদ্দেশ্য, নাকি এর মধ্যে আরও বড় কোনো কৌশল আছে? বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার সময় এই সামরিক প্রদর্শন অনেককে নতুন করে ভাবাচ্ছে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই সামরিক প্রযুক্তি বিনিময়ের অভিযোগ রয়েছে। যদিও সরাসরি প্রমাণ সবসময় প্রকাশ্যে আসে না, তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে দুই দেশের সম্পর্ক গভীর।